বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রর। তো এর আগে আমরা ক্লাস করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা দ্বিতীয় অধ্যায়টি শেষ করেছিলাম। দ্বিতীয় অধ্যায়টি আমাদের ছিল আর্থিক বাজারের কিছু দিকসমূহ, যে আমরা এখানে অনেকগুলো বিষয় পড়েছিলাম। তো আর একটু কথা বলি যে তোমরা নিশ্চয়ই একটি রুটিন পেয়েছো। তোমাদের ডিসেম্বরের 3 তারিখ থেকে তোমাদের একটি পরীক্ষা হবে। এই পরীক্ষায় আমরা যে অধ্যায়গুলো তোমাদেরকে শেষ করেছি আর এই কয়েকদিনের মধ্যে যেগুলো শেষ করব তার ভিতর থেকে 30 মার্কসের পরীক্ষা নিব। তো সেক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বলে দিচ্ছি যে আমাদের জ্ঞানমূলক 10টি কোশ্চেন থাকবে, আর অনুধাবন 5টি কোশ্চেন থাকবে এবং সৃজনশীল 1টি কোশ্চেন থাকবে। আর আমি ফিনান্স থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি অধ্যায় থেকে পরীক্ষা নিব। তো আজকে আমি প্রথম, দ্বিতীয় যেটা শেষ করেছি তার জন্য যে প্রথম পত্রের অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা কিছু জ্ঞানমূলক কোশ্চেন তোমাদেরকে দিব। আজকে আমি লিখে দিব আর অনুধাবন কিছু কোশ্চেন দিব। এটাই সাজেশন, এটাই পরীক্ষার জন্য এবং তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট। কারণ তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসগুলোতে স্যাররা, ম্যাডামরা বলেছেন। তো অবশ্যই তোমরা এই যে প্রথম অধ্যায়ে আজকে আমি কিছু কোশ্চেন দিব, সেটার জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করবে, আর এটাই পরীক্ষার জন্য সাজেশন। তো যাই হোক, আমি আমাদের আজকের নতুন ক্লাসটি আবার শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে আমাদের একটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেখানে আমাদের বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। এখানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, যেটাকে আমরা ইংলিশে বলি। তো দেখো, আমরা ফিনান্সের ক্ষেত্রে আমি বলেছিলাম ফার্স্ট পেপারে আমাদের 9টি অধ্যায় রয়েছে। তার ভিতরে 2টি অধ্যায় হচ্ছে থিওরি, যেটা আমরা শেষ করেছি ইতিমধ্যে, যে আমাদের ছিল প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। তো আমাদের তৃতীয় অধ্যায় থেকেই কিন্তু আমাদের ফিনান্সের ম্যাথ টার্মগুলো শুরু হতে যাচ্ছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তৃতীয় অধ্যায় আমাদের ফার্স্ট ম্যাথমেটিক্যাল টার্ম। তো ম্যাথমেটিক্যাল টার্ম জানার আগে আমি প্রত্যেক অধ্যায়ে তোমাদের থিওরিটিক্যাল কিছু আলোচনা সেগুলো করব। আর অর্থের সময় মূল্যটা খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, কারণ এটা তোমরা যারা কমার্সে ছিলা তারা 9-10-এও পড়ে আসছো, কিছুটা হলেও পরিচিত, আবার কিছু আমরা নতুন বিষয় এখানে জানতে পারবো। তো আর যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য আসলে কিন্তু এটা নতুন। তো আমি এমনভাবে যে প্রেজেন্ট করব তোমাদের মাঝে, অবশ্যই তোমরা সবাই বুঝতে পারবে। তো এই জন্য তোমাদের দরকার হবে মনোযোগ দেওয়া, ক্লাসের সাথে যুক্ত থাকা শেষ পর্যন্ত। তো আশা করি সবাই যুক্ত থাকবে। আর একটা কথা, যে তোমাদের রোল সেকশন অবশ্যই লিখে দিবে, শোনা যাচ্ছে কিনা বা লেখা বোঝা যাচ্ছে কিনা সেগুলো অবশ্যই জানাবে কমেন্টসের মাধ্যমে। তো যাই হোক, আমাদের শুরু করতে যাচ্ছি অর্থের সময় মূল্য। দেখো, অর্থের সময় মূল্য জানার আগে আমি তোমাদের অর্থের সময় মূল্যের একটা ধারণা দিতে চাই। তো এটার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিব। এই উদাহরণে দেখবা যে আসলে অর্থের সময় মূল্যটা কিভাবে হচ্ছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই চকলেট খাও। চকলেটের একটা যা নাম দেই আমি, কিটক্যাট। তোমরা নিশ্চয়ই এটির নাম শুনতে পেয়েছো। তো আমি এখানে কিটক্যাট। আচ্ছা, বড় হাত ছোট হাতে মিলাই লাগলাম। যাই হোক, এখন দেখো এখানে হচ্ছে কিটক্যাট একটা চকলেট। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে বর্তমানে আমরা দেখতে পাই বাজারে অনেক ধরনের, অনেক সাইজের কিটক্যাট চকলেট আছে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে বর্তমানে, আমি যদি বলি একদম সর্বনিম্ন সাইজের কিটক্যাট চকলেটের দামটা হচ্ছে 30 টাকা। আমরা সবাই জানি যে একটির দাম হচ্ছে 30 টাকা। তো সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে এই যে 30 টাকা এখন হয়েছে, যেটাকে আমরা বলি বর্তমান, বর্তমানে আমি কিনতে গেলে একটি চকলেট আমি কিনতে পারবো 30 টাকা দিয়ে। কিন্তু এই চকলেটটি আমি যদি 5 বছর আগের কথা চিন্তা করি, আমি যদি বলি 5 বছর আগে এই চকলেটটির দাম ছিল 10 টাকা। খেয়াল করবে, আসলে অর্থের সময় মূল্যের ধারণাটা আমরা কিভাবে বুঝবো সেটা জানার জন্য আজকের এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, ওই সময় আমি কিনতাম একটি চকলেট কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। আর সেটি বর্তমানে অর্থাৎ আজকে কিনতে গেলে আমরা পাচ্ছি কত? 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটা আরও আগের।
তো এখন খেয়াল করবে, যদি বর্তমানে আমি এরকম চকলেট কিনতে চাই সেক্ষেত্রে আমাকে 30 টাকা খরচ করতে হচ্ছে, আর আগে যদি কিনতে চাইতাম 10 টাকা। তার মানে এই 10 টাকা আমি 30 টাকা দিয়ে কয়টি কিনতে পারতাম? আমি কিন্তু 3টি চকলেট কিনতে পারতাম। কিন্তু এখন আমার এই একটির পিছনে আমার খরচ করতে হচ্ছে কত টাকা? 30 টাকা। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে, দেখো সময় পরিবর্তন হচ্ছে। এটা ছিল 5 বছর আগে, এটা 5 বছর আগে ছিল 10 টাকা, আর এখন 5 বছর পর হচ্ছে আমাদের 30 টাকা হচ্ছে। তার মানে দেখো সময় পরিবর্তন হচ্ছে, সাথে সাথে অর্থের মূল্যেরও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এই যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হচ্ছে, এটা কি আমরা বলতে পারি অর্থের সময় মূল্যের ধারণা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে সময় পরিবর্তন হবে, সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন হবে, সেটাকে আমরা সহজে বলতে পারি অর্থের সময় মূল্য। যাই হোক, অর্থের সময় মূল্য তোমাদের পরীক্ষায় এসে থাকে, তো এই আসার জন্য আমি এটা তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে অর্থের সময় মূল্য অবশ্যই তোমরা লিখে নিবে যে অর্থের সময় মূল্য বলতে কি বুঝি। তো আমরা অর্থের সময় মূল্য কাকে বলে লিখে দিচ্ছি। দেখো আমি লিখে দিচ্ছি যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। দেখো সময় পরিবর্তন হচ্ছে, সাথে সাথে অর্থের মূল্যেরও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাকে আমরা কি বলতে পারি? অর্থের সময় মূল্য বলতে পারি। আচ্ছা, দেখি তোমরা কারা কারা জয়েন করেছো। আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে অনেকেই জয়েন করেছো, নাম লিখছো, সালাম দিচ্ছ। তো ওয়ালাইকুম আসসালাম বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অ্যাটেন্ড করার জন্য। তবে তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা সেটা একটু লিখে জানাবে যে স্যার শুনতে পাচ্ছি, আর লেখা বোঝা যাচ্ছে কিনা সেটাও তোমরা অবশ্যই জানাবে, আর বুঝতে পারছো কিনা সেটাও জানাবে। তো দেখো অর্থের সময়গুলো আমি আবার সংজ্ঞাটা বলে দিচ্ছি। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। দেখো এই যে আমরা এখানে বলছি যে তোমার আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে কিটক্যাট চকলেট বর্তমানে একদম ছোট যে সাইজটা, সেটা কিনতে গেলে আমাদের 30 টাকা খরচ করতে হচ্ছে। এর আগে যদি আমি 5 বছর আগের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমার কিনতে হয়েছিল মনে করো 10 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তো দেখো এই 5 বছরের মধ্যে অর্থের মূল্যটা কি বৃদ্ধি পাচ্ছে। তো এইটা হচ্ছে যে এই সময় পরিবর্তন হচ্ছে, সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। তো দেখো অর্থের সময় মূল্য আরেকটু খেয়াল করতে হবে যে আমি আরেকটা উদাহরণ দেই তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে যে আজকের 100 টাকা আগামী 1 বছর পরে ওই 100 টাকার সমান হবে না। অবশ্যই আজকের 100 টাকা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দেখো আজকে তোমাকে আমি যদি বলি তোমার বন্ধু তোমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছে, সেক্ষেত্রে মানে এখানে বন্ধুর ক্ষেত্রে এটা মানা যায়, কিন্তু তুমি যদি ব্যবসায়ের ক্ষেত্রে চিন্তা করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্যভাবে চিন্তা করতে হবে যে ব্যবসায়ের ক্ষেত্রে তোমার বন্ধুকে তুমি 500 টাকা ধার দিয়েছো, তো 1 বছর পর তোমাকে যদি 500 টাকা ফেরত দেয়, তাহলে ওই যে আগে তুমি 500 টাকা দিয়েছিলা আর এখন যে তোমাকে ফেরত দিচ্ছে এই 500 টাকার সাথে কি এটা আসলে কি মানে সমান হয় না। কারণ এই বর্তমানে ওই 500 টাকা দিয়ে তুমি অনেক কিছু করতে পারতে, কিন্তু 1 বছর বা 5 বছর পর যখন তুমি পাবে তখন ওই 500 টাকা দিয়ে করতে গেলে তোমাকে আরও বেশি টাকা খরচ করতে হবে। তার মানে এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের মূল ধারণা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আজকের 100 টাকা অবশ্যই ভবিষ্যতে 100 টাকার বেশি হবে, 105 টাকা, 110 টাকা এভাবে হবে। তো এটা আমরা এর প্রয়োগটা আমরা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে দেখতে পাই। তখন যখন তুমি ব্যাংক থেকে লোন নিবে সেক্ষেত্রেও কিন্তু আমরা অর্থের সময় মূল্যের কথা চিন্তা করি। যে কোনো জায়গায় তুমি বিনিয়োগ করবে সেক্ষেত্রেও কিন্তু এটি অর্থের সময় মূল্যের কথা চিন্তা করতে হবে। যদি আমরা বলি যে আমাদের ফিনান্সের ক্ষেত্রে অর্থের সময় মূল্য খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি বিষয়,
কেন ইম্পর্টেন্ট বিষয় আমি বলছি, কারণ হচ্ছে আমাদের সব যতগুলো সিদ্ধান্ত নিতে হয় এই সিদ্ধান্তের মধ্যে অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয়। যেমন আমি যদি বলি যে এরপরে আমরা যে অঙ্কগুলো করব, দেখো মূলধন বাজেটিং যখন করতে যাব, ঝুঁকি ও অনিশ্চয়তা যখন আমরা নিরূপণ করতে যাব, এবং হচ্ছে যে কোনো মূলধন বাজেটিং বলছি, তারপর হচ্ছে মূলধন ব্যয় নির্ণয় করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অর্থের সময়মূল্যকে বেশি বিবেচনা করব। তো এই অর্থের সময়মূল্য যদি বিবেচনা না করে তাহলে যে কোনো প্রতিষ্ঠানের একজন আর্থিক ব্যবস্থাপক তিনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি এই অর্থের সময়মূল্য সে সঠিকভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু সে যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। তো এটাই হচ্ছে আমরা অর্থের সময়মূল্যের ধারণাটা আমরা বুঝলাম। তো নিশ্চয়ই তোমরা এই অর্থের সময়মূল্যটা ধারণাটা বুঝতে পেরেছ। তো এরপরে আমরা আরেকটা টপিকস আলোচনা করব যে অর্থের সময়মূল্য। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর একটা উদাহরণ, যেটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা দেখো, তোমাকে দুটি অপশন দিল। কি দিল? মনে করো তোমাকেই বললো তোমাকে দুটি অপশন দেওয়া হলো, দুটি অপশন। তো দুটি অপশন অর্থাৎ দুটি প্রকল্প তোমাকে সিলেক্ট করতে বলল। একটি প্রকল্প এ আরেকটি প্রকল্প বি। খেয়াল করবে, একটি প্রকল্প এ আর একটা প্রকল্প বি। আচ্ছা, এ প্রকল্প থেকে তুমি বর্তমানে পাচ্ছ 10,000 টাকা। খেয়াল করবে, বর্তমানে তুমি পাচ্ছ 10,000 টাকা, বর্তমানে তুমি পাচ্ছ 10,000 টাকা। বি প্রকল্প থেকে তুমি 2 বছর পর পাচ্ছ 10,000 টাকা। খেয়াল করবে, আমি আবারও বলছি, দুটি অপশন তোমাকে চুজ করতে বলবে, সেক্ষেত্রে তুমি কোন অপশনকে চুজ করবে? দুটি অপশন তোমার হাতে আছে, তার ভিতরে তুমি কোনটি চুজ করবে? এক্ষেত্রে তুমি যেটি খেয়াল করবে, ফার্স্ট যে এ অর্থাৎ এ প্রকল্প থেকে আমি বর্তমানে পাচ্ছি 10,000 টাকা, 2 বছর পর আমি বি প্রকল্প থেকে পাচ্ছি 10,000 টাকা। আচ্ছা, তো এখন তুমি কোন প্রকল্পটি চুজ করবে? এটা সাধারণ সেন্সে আমরা বলতে পারি যে আসলে কোন প্রকল্পটি আমার কি করা উচিত, সিলেক্ট করা উচিত। কোনটা হবে বলো তো? আমরা সহজেই বুঝতে পারি, সবাই বুঝতে পারবে। এই যে দেখো, বর্তমানে আমি 10,000 টাকা পাচ্ছি, এটাই আমার কি পছন্দ করতে হবে। আর যদি 2 বছর পর 10,000 টাকা পাই, সে টাকা কি সেমই তো হচ্ছে, তার মানে আমি বর্তমানে যেটা পাচ্ছি সেটাই কি আমার কাছে ইম্পর্টেন্স। অর্থাৎ অর্থের সময়মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা বোঝানোর জন্য তোমাদেরকে এই দুটি অপশন আমি দিয়েছি, যে বর্তমান মূল্যের ক্ষেত্রে বা অর্থের সময়মূল্যের ক্ষেত্রে কোন মূল্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এটাও কিন্তু একটা কোশ্চেন, কারণ বর্তমানকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই যে আমি বর্তমানকে বেশি প্রাধান্য দিচ্ছি, এটাকে বলে অর্থের সময়মূল্যের পছন্দনীয়তা তত্ত্ব বা অর্থের সময়মূল্য পছন্দ। আমি এটাকে কি বলা হয়, যে ভবিষ্যতের চেয়ে বর্তমানকে বেশি প্রাধান্য দেওয়া হয় অর্থের সময়মূল্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটার নাম হচ্ছে অর্থের সময়মূল্যের পছন্দ তত্ত্ব। অর্থের সময়মূল্যের পছন্দ তত্ত্ব, পছন্দনীয়তা বা পছন্দ তত্ত্ব। তো এখন যদি তোমাকে বলে অর্থের সময়মূল্যের পছন্দ তত্ত্ব কি, আসলে কি আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারবো যে অর্থের সময়মূল্য, যেমন বর্তমানকে আমরা বেশি প্রাধান্য দিই। বর্তমানেও আমি 10,000 টাকা পাচ্ছি, 2 বছর পরও 10,000 টাকা পাচ্ছি, সেক্ষেত্রে আমার তো আর লাভ হচ্ছে না। অর্থাৎ এখানে যদি তোমাকে বলতো যে 2 বছর পর আমি আরও বেশি টাকা পাবো, সেক্ষেত্রে কিন্তু আমি বিটাকে আমি কি করতাম, অ্যাকসেপ্ট করতাম। তো এখানে সবসময় চিন্তা করা হয় বর্তমানকে বেশি আমরা প্রাধান্য দেই। এই বর্তমানকে প্রাধান্য দেওয়ার কারণেই আমরা অর্থের সময়মূল্যকে বেশি পছন্দ করি। তো এটা কেন করা হয়, বর্তমান মূল্যকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন, সেটার কারণ কি, সেটি কিন্তু আমরা আজকে দেখব। যে অর্থের সময়মূল্যের ক্ষেত্রে আমরা যে বর্তমান মূল্যকে বেশি প্রাধান্য দেই, সেটা আমরা আজকে দেখব। তো যাই হোক, আমরা চলে আসি। তা তোমরা সবাই অনেকেই অ্যান্সার করছো যে তো সবাই অ্যান্সার করছে, গুড, থ্যাংক ইউ, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। এখানে যারা যারা অ্যাটেন্ড করছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো এখন আজকে আমরা আরেকটা টপিকস যেটা তোমাদের আলোচনা করব, তোমরা নিশ্চয়ই অর্থের সময় পছন্দ কেন, অর্থের সময় মূল্যকে আমরা বেশি অগ্রাধিকার দিব কেন, অর্থের সময় অগ্রাধিকারের কারণ। দেখো, আমাদের টপিকসটা আজকে হচ্ছে অর্থের সময় অগ্রাধিকারের কারণ। অর্থের সময়
অগ্রাধিকারের কারণ। আচ্ছা, কি কারণে আমরা এই অর্থের সময় মূল্যকে বেশি পছন্দ করব, বেশি প্রিফার করব? তো দেখো, পছন্দ করব, এই পছন্দ করার কারণটা কি? কয়টি কারণ বলা হয়েছে? 4টি কারণ। তোমরা বই খুললে অবশ্যই দেখতে পাবে যে আমরা অর্থের সময়কে বেশি পছন্দ করি 4টি কারণে করে থাকি। তো ফার্স্ট হচ্ছে অনিশ্চয়তা। খেয়াল করবে, অনিশ্চয়তা আমরা যদি ইংলিশে বলি একটু, এটা তোমরা নিশ্চয়ই ইংলিশ ইয়াটা জানো যে অনিশ্চয়তা বলতে আমরা কি বুঝি। অনিশ্চয়তা বলতে আমরা বুঝে থাকি আনসার্টেনটি। তো আমরা আবারও বলছি আনসার্টেনটি মানে অনিশ্চয়তা মানে এরকম যে কোনো ঘটনা ঘটতে পারে, নাও ঘটতে পারে, এমন অবস্থাকে আমরা বলতে পারি অনিশ্চয়তা। আর আমরা যদি ফিনান্সের ভাষায় বলি যে অনিশ্চয়তা, যেমন আমাদের একটি চ্যাপ্টারই আছে ঝুঁকি ও অনিশ্চয়তা। তো এক্ষেত্রে আমরা বলবো যে এরকম যে ভবিষ্যৎ সবসময় কি অনিশ্চিত। তো এই ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই কিন্তু আমরা বর্তমানকে কি করব, বেশি প্রাধান্য দিব। আমাদের টপিকসটি হচ্ছে অর্থের সময় মূল্যকে আমরা বেশি পছন্দ করি কেন, এই জন্য আমরা বর্তমানকে বেশি প্রাধান্য দিই কেন, কারণ ভবিষ্যৎ সবসময় কি অনিশ্চিত। এই যে দেখো, তুমি ভবিষ্যতে টাকা পাবে, অর্থাৎ তোমার বর্তমানে 10,000 টাকা আছে, ভবিষ্যতে তুমি আরও অর্থাৎ 10,500 টাকা পাবে। তো এটার জন্য কিন্তু আমি সবসময় কি বর্তমানকে বেশি প্রাধান্য দেব, কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। অর্থাৎ ভবিষ্যতে আমি পেতেও পারি, আবার নাও পারি। অর্থাৎ ভবিষ্যতে আমি মারাও যেতে পারি, সেটাও তো হতে পারে না? অবশ্যই পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান মূল্যকেই কী করব, বেশি প্রাধান্য দিই। এই জন্য ফিনান্সের ভাষায় আমরা যদি বলি যে অর্থের সময় মূল্যটা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময় মূল্যকে বেশি বিবেচনা করা হয়ে থাকে। এই অনিশ্চয়তার কারণেই আমরা অর্থের সময় মূল্যকে কী করব, বেশি পছন্দ করব। সবাই কি বুঝতে পেরেছ যে অনিশ্চয়তা কি? ভবিষ্যৎ সবসময় কি অনিশ্চিত। আমি পেতেও পারি, নাও পেতে পারি, আমি অসুস্থ হয়ে যেতে পারি, এখন আমার টাকা দরকার, তো এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, বাট আমাকে যদি 5 বছর পর 2 বছর পরে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে আমার ওই সময় টাকা বেশিও থাকতে পারে, আবার আমার সমস্যাও থাকতে পারে, আমি মারাও যেতে পারি। সেক্ষেত্রে এই অনিশ্চয়তার কারণে আমরা বর্তমান মূল্যকে কি করব, বেশি প্রাধান্য দিব। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ওকে, এরপরে আমরা চলে আসি আরেকটি কারণে আমরা চলে আসব। দেখো, নেক্সট আরেকটি কারণ হচ্ছে ভোগ অগ্রাধিকার। আচ্ছা, ভোগ অগ্রাধিকার। তো এক্ষেত্রে আমরা আচ্ছা, সবাই তো ভোগ করতে চায়। বেশিরভাগ মানুষ আমরা জানি ভোগ করতে বেশি পছন্দ করে, কারণ আমরা জানি সবাই যে ভোগে দেখো, আমরা এখানে ভোগের অগ্রাধিকারটা আমরা একটু দেখব। বেশিরভাগ মানুষ ভবিষ্যতে কোনো দ্রব্য বা সেবা ভোগ অপেক্ষা বর্তমান ভোগকে বেশি প্রাধান্য দেয়। প্রত্যেকটা মানুষই কিন্তু, সেটা তুমি হও, আমি হই, সবাই কিন্তু বর্তমান ভোগকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ এটা আমাদের মানে কি বলবো, যে প্রত্যেকটা মানুষেরই এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অর্থাৎ বর্তমানকে বেশি প্রিফার করে, বর্তমানকে বেশি গুরুত্ব দেয়। এই জন্য বর্তমান ভোগকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো সেক্ষেত্রে ভোগ অগ্রাধিকারের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু অর্থের সময় মূল্যকে চিন্তা করা হয়, অর্থাৎ বর্তমান মূল্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখো, এখানে একটা উদাহরণ যদি আমি দেই, যে তোমরা অনেক সময় ঈদের সময়, যে ঈদ বা কোরবানির ঈদ বা রোজার ঈদ, এক্ষেত্রে তোমাদেরকে স্যালামি দেওয়া হয়, মা বাবা দিয়ে থাকেন বা বড় ভাই বোন থাকলে তারাও দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যদি তোমাকে বলে, তোমাকে এইবার আমি ঈদের স্যালামি দিব না, তো তুমি কিন্তু, তোমাকে যদি বলে যে এইবার স্যালামি না দিয়ে আমি 1 বছর পর দিই, তার মানে ওই 1 বছর পর তোমাকে ওই বছরেরটা দিচ্ছে, কিন্তু ওই বছর অর্থাৎ 2 বছরেরটা একসাথে দিচ্ছে না। সেক্ষেত্রে তুমি কিন্তু, ওটা সাধারণ সেন্সে আমি বলছি, যে তো সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি ওই যে বছর ঈদ সেই বছরের টাকাটাই তুমি নিতে চাইবে, কারণ তুমি বর্তমান ভোগকে বেশি প্রাধান্য দাও। তো বর্তমানেই তুমি ওই টাকাটা কি পেতে চাচ্ছ। সেক্ষেত্রে আমি ভোগের ক্ষেত্রে, সাধারণভাবে আমি বললাম যে ভোগের ক্ষেত্রে আমরা বর্তমানকে কী করি, বেশি প্রাধান্য দিই। অর্থাৎ তোমাকে যদি বলা হয় এখন যে তোমার এখন ক্ষুধা পেয়েছে, সেটা যদি তুমি বলো যে আমি আগামীকালকে খাবো,
তো আগামীকালকে ক্ষুধা নাও লাগতে পারে বা সেটা হতেও পারে যে আর বর্তমানকে তুমি বেশি প্রাধান্য দেবে, কারণ বর্তমানে আমার খাওয়া দরকার, আমার বর্তমানে ক্ষুধা পেয়েছে, ঠিক আছে। তো আমরা বর্তমান ভোগকে কি বেশি প্রাধান্য দিয়ে থাকি, এজন্য কিন্তু অর্থের সময় মূল্য এটার ক্ষেত্রে আমরা বেশি পছন্দ করে থাকি, বর্তমানকে বেশি প্রাধান্য থাকি। তো ভোগের ক্ষেত্রেও ঠিক তেমনি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছ যে ভোগ অগ্রাধিকার, আমরা ভোগ করতে অভ্যস্ত, এই জন্য আমরা বর্তমানকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগ সুযোগ। দেখো বিনিয়োগের সুযোগ, বিনিয়োগের সুযোগ। তো বিনিয়োগের সুযোগ আমরা একটু দেখব, যেটাকে আমরা ইংলিশে যদি তোমার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অর্থাৎ বিনিয়োগের সুযোগ। আচ্ছা, তো বিনিয়োগের সুযোগের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে যে বিনিয়োগটা কি আসলে কোনো প্রকল্পে অর্থ খাটানো, কোনো প্রকল্পে অর্থ খাটানো, অর্থাৎ তুমি একটা বিজনেস করতেছো, এই বিজনেসে যে অর্থটা খাটাচ্ছ সেটাই হচ্ছে তোমার জন্য বিনিয়োগ। আমরা বিনিয়োগ জিনিসটা সবাই বুঝতে পেরেছি। তো বিনিয়োগ, এখন এই বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয় বা বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে আমরা কিন্তু অর্থের সময় মূল্যকে বেশি গুরুত্ব দিই বা বর্তমান মূল্যকে বেশি গুরুত্ব দিই। দেখো তোমাকে যদি বলা হয় এক্ষেত্রে বিনিয়োগ করবো, আমি ব্যাংকে টাকা রাখবো, সেটাও কিন্তু আমার বিনিয়োগ। তো দেখো আমি ব্যাংকে টাকা রাখবো, আমি ব্যাংকে 10,000 টাকা জমা করলাম। খেয়াল করবে সবাই, ব্যাংকে আমি টাকা রাখছি, কত টাকা, আমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখলাম। তো সেক্ষেত্রে ব্যাংকে আমি টাকা জমা রেখেছি, তো সেক্ষেত্রে ব্যাংক আমাকে 2 বছর, খেয়াল করো 2 বছরের জন্য আমি ব্যাংকে টাকা রাখলাম। তো 2 বছর পর আমি কত টাকা পাবো, খেয়াল করবে, তোমাকে সুদ দিল 10% করে, প্রতি বছরে তোমাকে সুদ দিল ব্যাংক 10% করে। সেক্ষেত্রে তুমি প্রথম বছরে কত পাবে, খেয়াল করে, প্রথম বছরে তুমি সুদ কত পাচ্ছ এটা আমি আগে নির্ণয় করছি। আচ্ছা, প্রথম বছরে তুমি পাচ্ছ অর্থাৎ 10,000 টাকা, এটার উপরে কত পার্সেন্ট, 10%। তো 10,000 টাকার উপরে তুমি যদি 10% করো, তোমার আসবে কত, 1,000। ওকে, তারপর দ্বিতীয় বছরে তুমি কত পাচ্ছ, দ্বিতীয় বছরে তুমি পাচ্ছ সেম 10,000 টাকার উপরে আবার 10% পাচ্ছ, যেটা সরল সুদের ক্ষেত্রে। এটা কিন্তু সরল সুদের ক্ষেত্রে, আমি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করিনি, সরল সুদের ক্ষেত্রে চিন্তা করতেছি। তো সেক্ষেত্রে তুমি কত পাবে, 1,000 টাকা পাবে। আচ্ছা, এক্ষেত্রে তুমি সুদ পাচ্ছ কত, এই 1,000 টাকা, প্রথম বছরে 1,000 টাকা এবং দ্বিতীয় বছরে 1,000 টাকা, অর্থাৎ টোটাল কত, 2,000 টাকা তুমি সুদ পাচ্ছ, কিন্তু টোটাল তুমি কত টাকা পাবে। আচ্ছা, দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, ওকে। তো আমরা এরপরে দেখো এখানে 2,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা তুমি সুদ পাচ্ছ। আর টোটাল যদি টাকা বলি, টোটাল টাকার ক্ষেত্রে তুমি কত পাচ্ছ, খেয়াল করো, টোটাল টাকা আমি যদি বলি তাহলে 2,000 আর আগে 10,000, তাহলে কত হলো, 12,000। অর্থাৎ টোটাল তুমি টাকা পাচ্ছ কত, 12,000 টাকা। তো এখানে 2 বছর টাকা জমা রেখে তুমি কি করলে, কত টাকা পেলে, 12,000 টাকা পেলে। সেক্ষেত্রে দেখো, তোমার যদি এই বর্তমানে তুমি এই টাকাটা জমা না রাখতে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই 12,000 টাকা পেতে না। তো এই 12,000 টাকা যে তুমি পেয়েছো, সেটা কিন্তু তুমি বিনিয়োগ করেছো। এই যে বর্তমানে তোমার কাছে টাকা আছে, এখন তোমাকে বললো যে কোনো ব্যক্তি বললো এই 10,000 টাকা আমাকে দাও, তো সে বলল আপনাকে 1 বছর পর বা 2 বছর পরে সে তোমাকে টাকাটা ফেরত দিবে। সেক্ষেত্রে কিন্তু তুমি এই বিনিয়োগের সুযোগটা মিস করে ফেলতে। 2 বছর পর তুমি টাকা পাইতে, সে তোমাকে 10,000 টাকাই দিত। তো সেক্ষেত্রে তুমি 2,000 টাকা তুমি কি বিনিয়োগ সুযোগ তুমি ত্যাগ করতে, অর্থাৎ বিনিয়োগের সুযোগটা তুমি হারিয়ে ফেলতে। এই জন্য আমরা বর্তমানে আমার যে টাকা আছে সেটা কিন্তু আমি বিনিয়োগ করতে পারি, সেটা আমি সেই বিনিয়োগ থেকে আমি মুনাফা অর্জন করতে পারি। তো সেক্ষেত্রে বর্তমান মূল্যকে বেশি বিবেচনা করা হয়ে থাকে। তো এই জন্য আমরা বিনিয়োগের সুযোগ, এই বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্যই আমরা অর্থের সময় মূল্যকে গুরুত্ব দিয়ে থাকি বা পছন্দ করে থাকি। তো নিশ্চয়ই তোমরা বিনিয়োগ কিভাবে করতে হয়, কীভাবে লাভ হবে, সেক্ষেত্রে আমরা যে অর্থের সময় মূল্যের কথা চিন্তা করি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো বিনিয়োগের সুযোগ গেল। এরপর আরেকটা আছে বিষয়, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। খুবই ইম্পর্টেন্ট আরেকটি কোয়েশ্চেন, যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো আমি একটু তোমাদের এগুলো মুছে ফেললাম। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, বা এখন এই যে আরেকটু কথা তোমাদেরকে বলেই নেই, আসলে তোমাদের যে পরীক্ষা এরপরে আসবে, এই যেগুলো আমরা এই ক্লাসে আলোচনা করি সেগুলো দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। সেজন্য তোমরা যারা ফেসবুক, যারা এখানে লাইনে আসো, তারা তো নিজেরা অনেকে ফেসবুক চালাও, সেক্ষেত্রে আমাদের এই যে ক্লাসগুলো তোমাদের আইডিতে শেয়ার করে রাখতে পারো, না হয় পরবর্তীতে তোমার খুঁজতে খুঁজতে, কারণ আমাদের তো অনেকগুলো ক্লাস হয়, তো খুঁজতে খুঁজতে তুমি নাও পেতে পারো। সেজন্য তোমরা সুবিধার্থে তোমাদের আইডিতে শেয়ার করে রাখলে তুমি সহজেই
খুঁজে পেতে পারবে। তো যাই হোক, তোমরা এটি করবে। তো এরপরে আরেকটি বিষয় যেটা আমরা আরেকটা কারণ, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। খেয়াল করবে। তো আমি এগুলো মুছে ফেলবো, কারণ মুদ্রাস্ফীতি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের একটু বুঝতে হবে ভালো করে। তো একটু খেয়াল করো, মুদ্রাস্ফীতি, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি বানানটা অবশ্যই সবাই খেয়াল করবে। মুদ্রাস্ফীতি, তো এটাকে আমরা যদি বলি ইনফ্লেশন, অর্থাৎ এই শব্দটা আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই। ইনফ্লেশন, তো ইনফ্লেশনের বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো একটু খেয়াল করো, মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি সেটা আমাকে জানতে হবে। তো তোমরা অনেকেই যদি কোনো খবর দেখে থাকো বা আমাদের অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা শুনে থাকো, সেক্ষেত্রে এই ওয়ার্ডটি তোমরা শুনতে পাবে, মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা বলি ইনফ্লেশন। তো মুদ্রাস্ফীতি মানে কি সেটা আমাকে বুঝতে হবে। এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিকে আমরা সাধারণভাবে বলে থাকি কি মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতি একটি দেশের জন্য কিন্তু আসলে বেশি ভালো না, কারণ এটা মানুষের অনেক কষ্ট হয়ে যায়। দ্রব্যের মূল্য যদি বেশি হয়ে যায়, তখন মানুষের ক্রয় ক্ষমতাটা কী হয়ে যায়, কমে যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখা যাচ্ছে দাম অনেক, তখন কিন্তু তুমি কিনবে না। যখন দামটি কমে যাবে তখন কিন্তু সকল মানুষ ক্রয় করবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতাটা তখন বৃদ্ধি পাবে যখন দাম কমে যাবে। আর দাম যখন বেশি হবে তখন ক্রয় ক্ষমতা মানুষের হ্রাস পাবে। তো আমি এটার সংজ্ঞাটা লিখে দিচ্ছি। দ্রব্য বা সেবার, দ্রব্য বা সেবার মূল্যের, দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে, আচ্ছা ঊর্ধ্বগতি মানে বেশি, বৃদ্ধি, বেশি। আমি যদি এখানে সহজভাবে আরও লেখা যায়, দ্রব্য বা সেবার মূল্যের বৃদ্ধিকে, দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে, মুদ্রাস্ফীতি বলে। তো এখান থেকে তোমাদের একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় না বৃদ্ধি পায়। তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে যে মানুষের ক্রয় ক্ষমতা, অর্থাৎ এই যে ক্রয় ক্ষমতা যেটাকে আমরা ইংলিশে বলি পারচেজিং পাওয়ার, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি পারচেজিং পাওয়ার, অর্থাৎ তোমার ক্রয় ক্ষমতাটা কি হয়ে যায়, কমে যায়। মুদ্রাস্ফীতি মানে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় আর দ্রব্যের যোগান কমে যায়। দ্রব্যের মূল্যর বৃদ্ধি পায়, দ্রব্যের যোগান কমে যায়। এটা কিন্তু অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। তো এই মুদ্রাস্ফীতি যত বেশি হবে দেশের জন্য, দ্রব্যের মূল্য তত বৃদ্ধি পাবে। এটি সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর একটি বিষয়, বা সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর। তো এই জন্য দ্রব্যমূল্য যাতে করে বেশিও না হয় বা কম না হয়, সেক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে, এই বাংলাদেশ ব্যাংক কিন্তু এটি দেখাশোনা করে। তো সেক্ষেত্রেও আমি যদি বলি মুদ্রাস্ফীতি, এটা অর্থের সময় মূল্যকে কীভাবে ভূমিকা রাখে বা অর্থের সময় মূল্য এটার ক্ষেত্রে কেন পছন্দনীয়, সেটা আমি বলছি। খেয়াল করবে যে মুদ্রাস্ফীতি, যেমন আজকে আমি বলেছি যে একটি দ্রব্যের দাম 500 টাকা, আজকে 1 বছর পরে অবশ্যই 500 টাকা থাকবে না, তার চেয়ে কী হবে, বেশি হবে। কারণ কি, দ্রব্যের মূল্য কি দিন দিন বাড়তে থাকে। সেক্ষেত্রে আজকে যদি তুমি কিনতে না পারো, 1 বছর পর তোমাকে অনেক টাকা খরচ করতে হবে। এজন্য তুমি অর্থের সময় মূল্যকে বিবেচনা করবে, কারণ যে কোনো সময় দাম বেড়ে যেতে পারে, এই জন্য তুমি আগেই কিনে রাখবে। এক্ষেত্রেও কিন্তু আমরা এই মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও আমরা অর্থের সময় মূল্যকে কী করতে পারি, বিবেচনা করতে পারি, বা অর্থের সময় মূল্যকে অনেক গুরুত্ব দিব। তো এই 4টি কারণ খেয়াল করবে, অর্থের সময় মূল্য পছন্দের 4টি কারণ। আমি 4টি কারণ আবার বলছি তোমাদেরকে। অনিশ্চয়তা, 1 নম্বর অনিশ্চয়তা, দ্বিতীয় হচ্ছে ভোগ অগ্রাধিকার, তৃতীয় হচ্ছে আমরা যদি বলি যে বিনিয়োগের সুযোগ, চতুর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। এই 4টি কারণে আমরা অর্থের সময় মূল্যকে কী করব, বেশি পছন্দ করব বা বেশি বিবেচনা করব। তো আশা করছি আমরা যে অর্থের সময় মূল্য
কেন আমরা পছন্দ করব সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, তো নেক্সট আরেকটি কোশ্চেনে আমরা চলে যাব যে অর্থের সময় মূল্য কেন গুরুত্বপূর্ণ, কি কারণে। আমরা অন্য অন্য চ্যাপ্টার যতগুলো আছে তার ভিতরে সবচেয়ে ব্যবসায়ের ক্ষেত্রে বা ফিনান্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য, কারণ সবগুলো অঙ্ক বা সবগুলো বিষয় এই অর্থের সময় মূল্যের উপরে বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সেক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্বটা একটু আলোচনা করব। তো দেখো আমরা অর্থের সময় মূল্যের গুরুত্ব। তো অর্থের সময় মূল্যের গুরুত্ব, তো আরেকটি টপিকস হচ্ছে অর্থের সময় মূল্যের গুরুত্ব। তো অর্থের সময় মূল্যের গুরুত্ব কেন আমরা অর্থের সময় মূল্যকে বেশি গুরুত্ব দিব, কি কারণে আমরা অর্থের সময় মূল্যকে বেশি গুরুত্ব দিই। আচ্ছা, তো অর্থের সময় মূল্যের গুরুত্ব ফার্স্ট আমরা যেটি দিব অর্থের সময় মূল্য। এখন দেখো প্রত্যেকটি প্রতিষ্ঠানে একজন আর্থিক ব্যবস্থাপক থাকেন, তিনি কিন্তু অর্থের সময় মূল্যের উপরে ভিত্তি করে এই সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তো সেক্ষেত্রে তিনি কি কাজ করবেন, প্রথমে তিনি একটি কাজ করবেন, একটা হচ্ছে সুযোগ ব্যয়। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, তোমরা জ্ঞানমূলক কোশ্চেনে পাবে বা অনুধাবন কোশ্চেনে পাবে, যেটাকে আমরা বলি সুযোগ ব্যয়। খেয়াল করবে, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়। আচ্ছা, সুযোগ ব্যয়কে আমরা ইংলিশে কি বলতে পারি, যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। তো সুযোগ ব্যয় আমরা একটু ধারণাটা জেনে নিব যে সুযোগ ব্যয় কাকে বলে। তো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে, কারণ এই কোশ্চেনটি আমি যেটি লিখে দিই সেটি কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সুযোগ ব্যয়, যেটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট। তো আমরা সুযোগ ব্যয় কাকে বলে সেটা লিখব। একটি প্রকল্পে বিনিয়োগ করলে, একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পের বিনিয়োগ ত্যাগ করতে হয়। একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পের বিনিয়োগ ত্যাগ করতে হয়, তাকে এই যে তার জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলি ফিনান্সের ভাষায় এই কথাটা আমি লিখলাম না, যে একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পের বিনিয়োগ ত্যাগ করতে হয়, ফিনান্সের ভাষায় একে সুযোগ ব্যয় বলে। তো হয় তাকেই সুযোগ ব্যয় বলে। আচ্ছা, এখন আসো সুযোগ ব্যয়ের আমরা একটা উদাহরণ দিব তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো লেখা বোঝা যাচ্ছে কি না দেখো, লেখা করতে হয়, হ্যাঁ। তো এখন দেখো সুযোগ ব্যয়, একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পের বিনিয়োগ কী করতে হয়, ত্যাগ করতে হয়। আমরা তাকেই কি বলি, ফিনান্সের ভাষায় তাকে সুযোগ ব্যয় বলে। সাপোজ একটা উদাহরণ, খুবই সুন্দর একটা উদাহরণ দেখবে, উদাহরণটা আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, আমি এগুলো মুছে ফেলছি। তো দেখো আমার এখানে একটা প্রজেক্ট আছে বা আমার একখণ্ড জমি আছে, এটা একখণ্ড জমি। এই জমিতে একখণ্ড জমিতে আমি দুটি ভাগে ভাগ করলাম। এই ভাগে আমি ধান চাষ করতে পারি, এই ভাগে আমি গম চাষ করতে পারি। খেয়াল করবে পুরো একটা জমি। আচ্ছা, সম্পূর্ণ জমি একটা আর একটা ধান, অর্থাৎ ধান চাষ করতে এখান থেকে আমি 10 টন পাচ্ছি ধান উৎপাদন করে, এখানে গম উৎপাদন করে আমি 5 টন পাচ্ছি। খেয়াল করবে, তো আমার কাছে যে অর্থ আছে সেটি আমি দুটি ভাগে ভাগ করে আমি বিনিয়োগ করতে পারি। সেক্ষেত্রে যদি দুটি ভাগে আমি বিনিয়োগ না করে আমি একটি ভাগে করি, খেয়াল করো, সম্পূর্ণ খণ্ডে যদি আমি ধান চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে এই গম চাষ আমি করতে পারছি না। আমি বলছি কি যে আমার
একটি প্রকল্প, খেয়াল করো, একটি প্রকল্পে বিনিয়োগ করলে অর্থাৎ পুরো প্রকল্পে যদি আমি বিনিয়োগ করতে চাই, অন্য একটি প্রকল্পের বিনিয়োগ ত্যাগ করতে হয়, তাহলে আমাকে ধান চাষও করা যেত, গম চাষও করা যেত। আমি কি করলাম না, আমি পুরা জমিতে আমি গম চাষ না করে আমি কি করছি, ধান চাষ করছি। সেক্ষেত্রে দেখো আমি কিন্তু ধান চাষ আরও বেশি করতে পারবো, অর্থাৎ 15 টন পাবো। সেক্ষেত্রে কিন্তু আমি এই 5 টন পাচ্ছি না, এটার জন্য আমাকে ত্যাগ করতে হচ্ছে। এই যে স্যাক্রিফাইস, একটির জন্য আরেকটি কি করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে, ত্যাগ করতে হচ্ছে। এটাকে আমরা ফিনান্সের ভাষায় বলে থাকি সুযোগ ব্যয়। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তো এটা যদি না বুঝে থাকি আরেকটা বলি, তোমাকে 3টি প্রকল্প দেওয়া হলো, এ বি সি। তোমাকে 3টি প্রকল্প তোমার হাতে আছে। সেক্ষেত্রে প্রথম প্রকল্প থেকে তুমি 20,000 টাকা পাচ্ছ, দ্বিতীয় প্রকল্প থেকে তুমি 15,000 টাকা পাচ্ছ, তৃতীয় প্রকল্প থেকে তুমি 10,000 টাকা পাচ্ছ। সেক্ষেত্রে তুমি কি কাজ করবে, তোমাকে কোন প্রকল্পটি সিলেক্ট যদি করতে বলে সেক্ষেত্রে তুমি কোনটি করবে বা কোনটিতে বিনিয়োগ করবে। তোমাকে আগেই বলে দিচ্ছে যে তুমি এ প্রকল্পে বিনিয়োগ করলে 20,000 টাকা তোমাকে দেওয়া হবে, বি প্রকল্পে বিনিয়োগ করলে তোমাকে 15,000 টাকা দেওয়া হবে, সি প্রকল্পে বিনিয়োগ করলে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে, অবশ্যই কি এ প্রকল্পে বিনিয়োগ করবে, কারণ এ প্রকল্প থেকে আমি বেশি টাকা পাচ্ছি। তো এক্ষেত্রে এই যে দেখো, এই প্রকল্পে আমি সম্পূর্ণ বিনিয়োগ করছি, তো এইটার জন্য কিন্তু আমাকে এই 2টি প্রকল্পে আমি বিনিয়োগ করতে পারবো না। এই যে এই প্রকল্পে আমার সমস্ত টাকা বিনিয়োগ করলাম, এটার জন্য যে অন্য প্রকল্পে আমার বিনিয়োগ কী করতে হচ্ছে, ত্যাগ করতে হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। সেটার জন্য আমাদের যে ব্যয় হবে ফিনান্সের ভাষায় সেটাকে আমরা বলতে পারি সুযোগ ব্যয়। তো আশা করছি তোমরা সুযোগ ব্যয়টা খুব সহজেই বা খুব ভালো করে বুঝতে পেরেছো। ওকে, তো আমরা এরপরে আরেকটা সুযোগ ব্যয়, যেটা আমরা বলছি সুযোগ ব্যয় বলছি, তো সুযোগ ব্যয় দিয়ে কিন্তু কোশ্চেন আসে, তো অবশ্যই এটা মনে রাখবে। এরপর হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। 2 নম্বরে আমাদের ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আচ্ছা, আমরা ঋণ গ্রহণ সিদ্ধান্ত সেটা বলেছিলাম যে একজন আর্থিক ব্যবস্থাপক অর্থের সময় মূল্যের উপরে বিবেচনা করে কি করে, ঋণ গ্রহণ সিদ্ধান্ত নিয়ে থাকে। অর্থাৎ কোথা থেকে ঋণ নিলে তার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে বা খারাপ হবে, এই সমস্ত বিষয়গুলো অর্থের সময় মূল্যের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। দেখো, যদি বলা হয় যে এই ব্যাংকে তোমাকে 10% এত টাকা 10,000 টাকা জমা করে 10% সুদ দিবে, বা বলছে 1 লাখ টাকা ওই ব্যাংক থেকে ঋণ নিলে সেক্ষেত্রে তোমাকে 10% ঋণ দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু 10% সুদে ঋণ দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি এমনি সিদ্ধান্ত নিতে পারো না, এটার উপরে ক্যালকুলেশন করে, অর্থাৎ অর্থের সময় মূল্যের উপরে বিবেচনা করে আমাদের সিদ্ধান্তটি নিতে হবে। তো এই ঋণ গ্রহণ সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমরা অর্থের সময় মূল্যকে বিবেচনা করে থাকি। এরপরে আরেকটা বিষয় যে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, যেটা তোমরা এর আগে আমরা বুঝে ফেলেছি যে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। খেয়াল করো, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। আচ্ছা, বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন যেটা আমরা বলি যে কোন ওই যে আমি 3টা প্রকল্প বলেছিলাম, যে প্রকল্প থেকে আমার বেশি টাকা আসবে আমি সেই প্রকল্পে বিনিয়োগ করব। অবশ্যই এই বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, যদি আমি মূল্যায়ন মানে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু আমরা অর্থের সময় মূল্যকে বেশি বিবেচনা করব। তারপরে প্রবৃদ্ধির হার বা মূলধন বাজেটিং সিদ্ধান্ত, এই সমস্ত কাজে কিন্তু আমরা এই অর্থের সময় মূল্যকে কী করি, বেশি বিবেচনা করে থাকি। তো মানে টাইম শেষ হয়ে গেছে, তো আলোচনা তো শেষ হয় না। তো যাই হোক, আজকে আমরা এই থিওরিটিক্যাল ক্লাসটা আলোচনা করলাম। তো আগামীকালকে আমরা এটার ম্যাথ আলোচনা করব। এটার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ হচ্ছে আমাদের ম্যাথ শুরু হতে যাচ্ছে। তো 9-10-এর সাথে কিছু মিল আছে, আবার কিছু অমিল আছে, সেটা আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। আর তোমরা যদি অবশ্যই সাথে থাকো, ইনশাল্লাহ ভালো ক্লাস নেওয়া যাবে বা ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদের মাঝে আমি ভালো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।